রুমু, রুমু। নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন, রেডি হবে কখন আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমু রে, ওঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমাবো। আর একটু শুই, ভালো লাগছে না। কেন? রুমুর প্রত্যুত্তর করে না, গায়ের কাঁথা টেনে আড়ামোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিলে কিচ্ছু হবে না, সব তো দিলাম। রুমু ওঠ, নাটক করিস না তো। রুমু উঠে বসলো, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না, রুমুর এটা পুরনো অভ্যাস। অত্যন্ত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে, নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং, উঠে যান। আমাকে কনভিন্স করে কোনো লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছে। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমুর রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরে এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বললেন, তোমার গার্জিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ানকে? আসলে দেখতে পাবে। রুমু দপ্তরের পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবি। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি, কি হয়েছে? আমার নেই রুমু, নেই মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিচ্ছু হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরে আসবে। এখন উজ্জ্বল তোর সব, আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না। যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমু কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়েই রুমু আনিকার হাত সহিত বেরিয়ে আসে। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তরি নাকি তাকে খুঁজছে। উজ্জ্বল দপ্তরের কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজা মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়, কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা ও রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চায় না, আমার বউকে ফিরিয়ে দেন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি, আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মোড় চলে যাচ্ছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস? এসব কাছে নাটক বন্ধ করুন। জল বিশুদ্ধ গড়ানোর আগে ভারে ভারে সবটা সমাধান করুন। সমাধান? কিসের সমাধান? তোকে এই বাড়ির জামাই হিসাবে কোনোদিন মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি আসে যায়? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি।
রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই, রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যে কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবে না। আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন দেখি অমরতের সাথে চলে আপনি অমরসে পরিণত হয়েছেন। অথচ আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল শ্বাসরুদ্ধ ছাড়লো আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছন পেছন ছুটছিলেন, তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করলো না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজল, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করে যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন চলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গাল মন্দ করলেন, তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব তাও আমি? আব্বা, এমন করবেন না, আপনার ছেলে বিপদে, আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদে সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা, আপনি সব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা, এইসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করে জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক, হয়েছে তো। শুন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে। তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুম আমার স্ত্রী, আপনি এইভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্যই বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না, হয়নি। অহেতুক ঝামেলা করবি না। রুমুকে ডিভোর্স দে। এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস? প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তায় হচ্ছে? ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, সংসার করতে না করতে সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, সৈয়দ উজ্জ্বল আনিস, রুমু কখনোই ডিভোর্স দেবে না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে 1000 গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলেরা এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব। তোর ভাইয়ের নামে মামলাটা কিন্তু দেব। যা ইচ্ছা কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমু এমন কিছু করবে না। করতেও পারে। নারী নির্যাতনের সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বিকল্প ছাড়া কিছু মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি।
তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না, আমার একটা মাত্র ছেলে তুই, আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বউয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি, তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি, আমাকে কথা দে, হাল্লার বস্তা আমাকে কথা দে তুই এসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে শেষ থেকে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনও পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা, অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাতে নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়ীকে কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসল। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা, তোর দুলাভাই হই, দুলাভাইটা। কি শালা বুঝিস না? দুলাভাই হই তোর। তোকে মামার ডাক শোনানোর দায়িত্ব নিয়েছে, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল? দুলাভাই শালা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলে তোর আঁকা করা পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে তোলাবাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি? একটু তো রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল। মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে সব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখায়নি তোকে? আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখেও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মুচকাবে না তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের সখ্যতা নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছে, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায় তো দিয়ে মানা করেছে? আব্বার কারণে এসব দাঁত খিচে আসি, না হলে থানায় তোরে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার। খবরদার, মা বাবা তুলে গাড়ি দিবি না। 1000বার দিব। কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো। এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চায় না, আর বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখনই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমনও তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। না মানে আমি বোঝাতে চাইছি, তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরও সুযোগ পেল উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলল। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের একপাশে বসে বলল, রুমু কোথায় আছে আমি জানি, যেখানে আছে তোর রুমু ভালো নেই, বুঝলি? তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি নাকি কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করে নি। পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুথু ছেড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাপ মা চাইবে, তাও কিনা তোর মতো অসভ্য বরপরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিব্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেস্তা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব,
যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলাতে চায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মধ্যে তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বল চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজের নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ ওঠে তখন লণ্ডভণ্ড সব কিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এছাড়া কোন নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। একবার শুধু শুধু একবার যদি সৈয়দ শামসুল্লের সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কেটে দিনের আলো ফুটতে উজ্জ্বল আবারও ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটাকে নিরুদ্দেশ হয়ে গেল। উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশিদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশিদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আপা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাকভাবেই সেরেছেন? সব ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাটা তোলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়। অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা। হ্যাঁ, এসব মানে যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগও নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বললেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিছু বলবে না, তাকে বুঝতেও দেবে না এসবের তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা, কিন্তু কিন্তু কি? চুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো। চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে, আমি বুঝবো। খুব তো গায়ের জোর দেখিয়েছিলি, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় করায় উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারের গোলকধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার ওপর। শুধু একবার আনিকাকে একা পায়, যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝরাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভোলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে আকাশে। বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার 2 চোখ ছলছল করে। দরজার চাবিটা তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনোই হয়নি। রাশেদের ভালোবাসা সর্বদা বুধ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরেছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হু হু করে কেঁদে ওঠে সে। মেয়েটা জানলায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আপা।
কি অন্যায়? আমি আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হিচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথাই রুমুকে মিথ্যে বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটিকে অনেক মেরেছে, মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলেকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল থেকে খেতেই দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল আব্বা, নিচে নেমে আয়। মায়ের তাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারে কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড়ো চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুইয়ে চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করতো, অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না যে রুমু তাকে ঠকালো, সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এবং ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পাইচারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টা বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো, তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই। সারাটা পাড়া অন্ধকার ভুতুরে। রুমুদের জানালার আলোয় একটুখানি আলোর দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসাব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবারও সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল, একবার পা পিছলে পড়ে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্কবার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লিপটে বসল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাজটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটায় খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ঝলকে ওঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করলো। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল। সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল। তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। শনশন বাতাসে গায়ে কাঁটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিচলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শোধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছে বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথা গো গো শব্দ তোলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে ব্যথা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আধো কারো পক্ষে এমন কাজ সম্ভব না। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলোভাবে বাঁধা, তার ওপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে, ধমকা ধমকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাঁচর প্যাঁচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু, একটু ধৈর্য ধর,
একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রেখে তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাবো আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থাতে কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ পেয়ে নামা যাবে না, কি করবে সে? মেজাজটা এমনিতেই খিঁচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাঁজা কোলে রেখেই একের পর এক পদাঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ খুব কিছুই পরখ করলো না, সে শুধু উজ্জ্বলের বুকে নিজেকে আগলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এই যেন পরম শান্তি শান্তি শান্তি, এই তো আমার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন, তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের ওপর আঘাত করে? এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়ের সংসারটা ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল, দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসল। আপা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদ ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে, তার পেছন পেছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা যুবতবু উজ্জ্বল, তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচা যান, কবে আসলেন? আজ রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউই না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটা সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি, সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজও পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকে বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে। অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কী করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করলো রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কি রে, কি হয়েছে? ব্যথা, ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, হুম, আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে রাখতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামীর দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহসে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলে এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা, এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদাটা তো চাচার কোন ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারে। ঘুমার আম্মা, এদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দেবে? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাক।
ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিভের সাহায্যে ঠোঁট ভেজালো, উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছে, উত্তর দে। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বললো তুই আমাকে ছেড়ে যাবি। আচ্ছা, তুই নিখোঁজ, যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবি। তাদের আপনি কি বললেন? বলেছি আমার রুমও আমাকে ছাড়বে না, এখন ঘুমা। উজ্জ্বল বৃদ্ধাঙ্গুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল। দুজনে যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলের ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারসে পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরঝির বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বলেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এসব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি নাকি তোরা? রুমুকে আসতে বল, আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তোকারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টকবগিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ জেদ নয়, রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল তখনই রাশেদের তুই তোকারি তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চাই না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি, রুমুকে আসতে বল। রুমও আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় যাবে কোথায় থাকবে সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস। সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়েছে। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বললেন, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতে ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, হুম, আপনি শুকিয়ে গেছেন, চোখটা ডেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি, এই তো অনেক। তোর ভাই মা পাশান। জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বলল, কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। অথচ উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনী টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেওয়া হবে, সেই টাকার জন্য এত সব। তোর ভাইয়ের এত বুদ্ধি, বোন নিয়ে ব্যবসা নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গা মলম লাগাবো? সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আর? চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করেছে, এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলল পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ! সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো, তাই রাশেদ ভাইয়ের কথার সাথে সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেট ছেড়ে বেরিয়ে যায় আর দৌড়াতে থাকি তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন, তবে এর পিছনে কী উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন।
আমি সত্যিটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পর রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায়। যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায় তখন সত্যিটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যতই যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরো কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল, যদি আপনাকে ডিভোর্স আর টাকা আদায় করতে পারি তবে আমাদের উভয়জনের লাভ। তুই ডিভোর্স দিলি না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলছি না। আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘুরালাম শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দিব না। তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজুরি করছিল, কিছুতে রাজি হয়নি, মেরে বেঁধে ফেলে এসেছিল চিলে কোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিলেন না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারাটা শরীরে রক্ত জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি আর পাষাণরা এক নিমেষে। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলে ঢালা টি শার্ট টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবাক হতবম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। What the? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এক্ষুনি প্রয়োজন। অথচ উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখে যায় রুমুর পিঠে লম্বালম্বি একটা কাটা দাগ। কাটা জায়গাটা ক্ষতস্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, ভুললাম বলে কি ভাবছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে। উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগূঢ় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোললেস হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণাপীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুট ঝামেলা দুটি সত্তা ভুলে গেল এক নিমিষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, হুম? কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করল। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে চাপা আর্তনাতে গোঙানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়াতে চাইলেও রুমু তাকে ছাড়ল না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর HSC পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি। কিন্তু রুমু এই কথার তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না 1 বছর গ্যাপে চলে যাক। ভাগ্যে যা আছে হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনও ফনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমুরে, ওঠ মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ওষুধ পেটে পড়েছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করবো? করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে। যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বাড়ছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না। তিনি এখনও নিজের রাগে সচল।
গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ, থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট্ট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা যান, আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথার ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলেই ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো, দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচা যান? সে তো রক্তের খেলা। তাছাড়া আমি লড়াই করবো কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরে পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনে ছেলেটা এত বাড় বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে, বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ। এটা রুমুর টাকা, রুমুর মানেই তো তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এত সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটা জানতে হয়। কিন্তু করব কি তা ভেবে। যা করবি ভেবে চিন্তে কর, আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তেড়ামি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলেও সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানার পর্যবেক্ষণ করে বলে, কি রে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই, কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমককে পাত্তাই দিল না রুমু। অভ্যাস তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শুনেন উজ্জ্বল। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না, রাশেদ ভাইপার আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ভিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক, আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবে? চলেন ফুচকা খাইতে যাই। হুম হুম। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয় তো আমার কে আছে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজার না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপা গপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রুমু দ্রুত একটি ফুচকা পুড়ে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলেই খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো, দাঁতে দাঁত কিট মিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই, দুপুরে খাবার শেষ ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি কবে? হ্যাঁ, তোর কি রাগ খেলে হবে না? আমি দুপুরের ওষুধ রাতে খাবো। ওষুধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে। সে টাকা দিয়ে আমাকে বললো ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছে। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব? ওটা আমার টাকা, আব্বা যেহেতু দিতে চাইলো আপনি অবশ্যই আনবেন। উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি যেই পথে খরচ করি সেটা আমার সিদ্ধান্ত।
আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকা কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দিবে? আমি সিএমের সাথে কথা বলেছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে। বেশ, যা ভালো হয় তাই করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন, আমিও তো তাই বললাম। তুই শ্বশুরকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি, কিন্তু রেস্টুরেন্টের জমিটা তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকেল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা, একটা কথা ছিল। বল। বাজারে যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা, আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য সুরে বললেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না? আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব, আমার শুধু জমিটা চাই। শোনো উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এতই সহজ? আমি তোর এসবে নেই, আমি জানিও। আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনও দাঁড়িয়ে। আব্বা, আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছে তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে? শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একটা মাত্র ছেলে, তার। কে আমার ছেলে? আমার ছেলে হলে ও এসব কথা বলতে পারতো? রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজ কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে, তখন? আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি, আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধালো, পারতে হবে আব্বা, লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না, আমি দেখব কি করতে পারিস। ইনশাআল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে। রুমু তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়ে উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শোনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্রতাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরে বাইরে সব কিছুই হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর 2টি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি, এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুবুরে, যে দিকে সব করেছে আমি পারবো তো? আরে চিন্তা কিসের? পারবেন মানে পারবেন, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যে আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট, বালু, সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না।
এরপর তো আরও খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নাই? টাকা নিতে এতই এখন গায়ে লাগে, তখন ধার নিবেন। ধারের টাকা তো শোধ দিতেই হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসম্মুখে রুটি বাড়াবে, শ্বশুরের টাকা রেস্টুরেন্ট দিয়েছে। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়রা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলল, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, এতটা চিন্তা করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়, আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবি কিন্তু। রুমু ভ্রু কুচকায় সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? আজ সুরাইয়ের জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম। আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামলো। উজ্জ্বল ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধাবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন, দেশে নাকি রাশেদ ভাইপার আতঙ্ক দেখা দিছে। রাশেদ ভাইপার? কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিক শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেরে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসাহাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধে। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজটা খিঁচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কী দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি, মেয়েটা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তো কি বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? মানে কেউ না। নিচে যা। যাব না, আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমি উদ্ধার করেছেন, এখন এখানে থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলেছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদে লাফিয়ে বেড়াচ্ছে। বলেন না, কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই, সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন। উজ্জ্বল বলল মহাবিপদে, এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলে সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যা বলল। সিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাবে, শুনবি না?
রুমু দ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চললো অনেকটা সময়। 4টা যখন মাথার ওপর তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরলো উজ্জ্বল। तू ही हकीकत ख्वाब तू दरिया तू ही प्यास तू ही दिल की बेकरारी तू सुकून जो मैं अब जब इस जगह पाऊँ मैं तुझको उस जगह साथ हो के ना हो तू है रूबरू रूबरू तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব। শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দিবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দিব। পড়ার টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকেই উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়ে নিয়েছে তার আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রুমু অতি আফসোসের সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করব। এখন দেখি বিয়ে করে উল্টো ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমাকে দেয় নাই। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাও জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, নর গেট এসব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে গেছে। এই, তোর মাথায় এসব বাজে বাজে কথা আসে কি করে? আরে দেখেন না। রুমু, মেসেজটা কিন্তু খারাপ হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন। সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছা জাগে শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো। লিখেই চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না। দেখি খাতা দে। রুমুর খাতা এঁকে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানো, দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো, ব্যাটাকে পটিয়ে ফেলেছি। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতে উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমু হতবুদ্ধি হারিয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামলো না। খাতা দিয়ে রুমুকে আরও 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিরমিরিয়ে বলে, আদর আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরও যদি পড়তে হারামি করিস তবে ডাবল আদর দিয়ে দেবো। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়। সবার সাথেই অভিভাবক এসেছে বুথ পরীক্ষার সময়। এই ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীর তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝে রুমুর আবদার করে বসলো, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আমার তোর জন্য রান্না করে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরি চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমু, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন। আচ্ছা দেখা যাবে।
তোকে কয়েকটা এমসিকে জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি তাকিয়ে এসছিস। আরে করেন করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিত গল্পের কথককে। কল্যাণী। কি কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছে? নয়তো কি? মাসে বেশি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামসা করছিস? এসব কি দিয়েছিস? মাসে বেশি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা যাচ্ছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে দিলে। যাওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে দৌড়ে বেঁধে বিয়ে দিয়ে দিবে। এখন তো আমি বিবাহিত, তো নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁত খেঁচে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এভাবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ, তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে ডাকিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আরেকদিকে গন্ডগোল পাকিয়েছে। উজ্জ্বল ভাই যখন জানবে, তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কি না টিভি দেখতে দেখতে রুমু হাটে মুখে বসে আছে। হঠাৎ মাথায় থাবা পড়তে ভয় পেয়ে যায়। ঘুরে তাকাতে দেখতে পেল রাগে রাগে চাক করে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছে ব্যাপারটা? তুই আমার গাও গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইলো, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছে মানে? রাগের তুই দেখলে কে? তুই জানতি না আমার এসব পছন্দ না?